থেকে অদৃশ্য একটা শক্তি এসে আমাদের ঝড়ের মতো কি করে দিল, ভেঙে দিল। কিন্তু এখানে আমার মনে হয় কিছু স্বার্থান্বেষী লোক বা যারা বাংলাদেশ আধিপত্যবাদী বানিয়ে রাখতে চায় ভারতের, এই ধরনের লোকরা আমাদের ভিতরে ঢুকে এগুলো করছে। চরমোনাইয়ের অহংকারের শেষ কোথায়? চরমোনাইয়ের অহংকারের শেষ পরিণতি বা কি? জামায়াত ইসলামীর উপরে চরমোনাইয়ের নীরব জুলুম, মজলুম জামায়াত ইসলামী শুধু নীরবে সয়েই গেছে? ৫৪ বছর পরে ইসলামপন্থীদের হাতে রাজনৈতিক যে খালি মাঠ এসেছিল, এটা কার জন্য নষ্ট হলো? অর্থাৎ ইসলামপন্থীরা কেন ক্ষমতায় যেতে পারলেন না? যেহেতু আমাদেরকে তো কেউ আমির বানাইবে না, আমরা তো এখানে প্রধান হতে পারছি না, অতএব আমরা কাউকে প্রধান মানবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি চরমোনাইয়ের অহংকারের শেষ কোথায় এবং চরমোনাইয়ের অহংকারের পরিণতি কি। চরমোনাই কবে ক্ষমতায় আসতে পারে, অথবা আদৌ কি চরমোনাই ক্ষমতায় আসতে পারবে? ৫৪ বছর পরে ইসলামপন্থীদের হাতে যে রাজনৈতিক খালি মাঠ এসেছিল, এই সুযোগ নষ্ট হলো কার বা কাদের কারণে? এটা ভেবে দেখতে হবে সকলকেই, কারণ ইসলামপন্থী রাজনীতিটা কিছু স্বেচ্ছাচারী মানুষের হাতে আটকা পড়ে আছে কিনা সেটাই তদন্তের ব্যাপার, সেটাই ভেবে দেখার ব্যাপার। মজলুম জামায়াত ইসলামী চরমোনাইয়ের নীরব জুলুমের বিষয়ে শুধুই সবরের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে গেছে। চলুন মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, এটা যেহেতু একটা ডকুমেন্টারি টাইপের ভিডিও বার্তা, তাই শুরু থেকেই শুরু করা প্রয়োজন। আপনারা সবাই কমবেশ জানেন যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে, অর্থাৎ ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে, এজন্য পুরো জাতি মুখিয়ে আছে, যেটা আমজনতার চাইতে ইসলামপন্থী রাজনীতিবিদেরা খুব বেশি গায়ে মাখায় নাই। অর্থাৎ আমজনতা যেভাবে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় দেবার জন্য, ক্ষমতায় নেবার জন্য, ক্ষমতায় দেখবার জন্য, ক্ষমতায় পাবার জন্য অধীর আগ্রহে বসে আছে, ইসলামপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা ওইভাবে গায়ে ধরে না বা ওইভাবে গুরুত্ব দেয় নাই বিষয়টা। যাক, তারপরেও মোটামুটি একটা পর্যায়ে এসে ইসলামপন্থীরা সবাই একটা ঐক্যবদ্ধ প্রক্রিয়া শুরু করলেন। আমরা বিষয়টাকে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যাতে একদমই সময় কম লাগে। কওমি ঘরানার কয়েকটা দল ঐক্যবদ্ধ একের পর এক মিটিং করার পরে যুক্ত করা হলো জামায়াত ইসলামীকেও, অর্থাৎ একই সাথে তারা পথ চলা শুরু করলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে এসেও একটা বিপত্তি দাঁড়ায়। চরমোনাই সেই শুরুলগ্ন থেকেই জামায়াত নেতৃত্বাধীন জোট এই শব্দটাই শুনতে পারতেছে না। জামায়াত জোট এটা কোনোভাবেই মানতে পারছে না। জামায়াতের নেতৃত্বে ঐক্য এটা কেমন যেন বরদাস্তই করা যায় না। অথবা ইসলামী ঐক্য জোট এই শব্দটাও তারা মানতে নারাজ। জামায়াতের সাথে ঐক্য এই শব্দটাও মানতে নারাজ। মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কোনোভাবেই তারা ঐক্য শব্দটাকে বরদাস্তই করতে পারে না। এবং তারা একের পর এক বিভিন্ন মজলিসে, বিভিন্ন বৈঠকে, বিভিন্ন আলাপ আলোচনায় বলতে শুরু করলো যে না, এটা শুধুমাত্র অনবক্স পলিসি, এটা কোনো রকমেরই কোনো ধরনের জোট নয়। এটা তারা বলতেই পারে যেটা ওয়ান বক্স পলিসি, এটা কোনো ঐক্য জোট নয়, এটা কিন্তু বলতেই পারে। কিন্তু জামায়াত জোট বা জামায়াত নেতৃত্বাধীন বা জামায়াতের নেতৃত্ব বা জামায়াতের সাথে ঐক্য, এইটা তারা কোনোভাবেই মানতে পারতেছে না। এর কারণটা কি? এর মূল কারণ হলো জামায়াতকে তারা বড় রাজনৈতিক দলও মানতে চায় না, জামায়াতের নেতৃত্ব মানার তো কোনো প্রশ্নই আসে না, জামায়াতকে তারা কোনোভাবেই সাইড দিবে না। অথচ জামায়াত ইসলামী যে বড়, এটাতে কোনো সন্দেহ নাই। যে কারণে চরমোনাই কি করলো? অনবক্স পলিসির আশ্রয় নিল, যে আমরা শুধুমাত্র অনবক্স পলিসিতে যুক্ত হয়েছি, যেটা শুধুমাত্র আসন সমঝোতা। এখানেই বিজ্ঞজনেরা অনেকেই মনে করেন যে চরমোনাই এই চালাকির আশ্রয় কেন নিল? এই চালাকির আশ্রয় এজন্য নিল যে তারা আগে থেকেই জানতো যে আমরা তো বের হয়ে যাব, আমরা তো জামায়াতের নেতৃত্ব মানি না, মানবো না। কোনোভাবে নির্বাচন করলেও হয়তো নির্বাচনের পরেও তারা প্যাঁচ লাগাইতে পারতো। কারণ বিজ্ঞজনেরা অনেকেই এই সন্দেহ করে রেখেছেন যে জামায়াত জোটের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেও কিছু আসন পাইলে তারপর তারা আবার সেই আসনগুলো নিয়ে অন্যদিকে দৌড় দিতে পারে, এমনও সম্ভাবনা কিন্তু তাদের ব্যাপারে ছিল। তো তারা তো আগেই জানে যে আমরা এই জোটে লং টাইম থাকবো না বা স্থায়ীভাবে থাকছি না, যে কারণে শুধুমাত্র আসন সমঝোতাকে সামনে এনে কোনো ধরনের কোনো জোট বা ঐক্য বা কোনো কিছুই তারা মানতে নারাজ। আর জামায়াত জোট বা জামায়াতের ঐক্য বা জামায়াতের নেতৃত্ব এটা তো কোনোভাবেই তারা মানতেই পারে না। অথচ ইসলামেরও একটা নীতি আছে, যেখানে ৩ জন মানুষ হবে সেখানেও কিন্তু একজনকে আমির অথবা দায়িত্বশীল অথবা গার্জিয়ান অথবা রাহবার অথবা ইমাম এইভাবে নির্ধারণ করা উচিত। কিন্তু সেই নীতিটাও চরমোনাই এখানে মানল না।
এইটার আসল কারণটা কি? চলুন আসল কারণটা বোঝার চেষ্টা করি। এখানে তাদের অর্থাৎ চরমোনাইয়ের ইসলামী রাজনীতির নামে অপরাজনীতির ব্যাখ্যাটা এরকম আপনি ধরে নিতে পারেন যে চরমোনাইরা এটাও বলতে পারছে না যে আমাদেরকে নেতা বানিয়ে দিন, অর্থাৎ এই জোটের মধ্যে পুরা আমরা ইসলামী আন্দোলন বা চরমোনাই আমরাই নেতা, এটাও তারা বলতে পারছে না। আবার এটাও তারা মানতে পারছে না যে জামায়াতের নেতৃত্ব মেনে নিব, না এটা তো হইতেই পারে না। বরং তারা এখানে কৌশলের আশ্রয় নিল, যেহেতু আমাদেরকে তো কেউ আমির বানাইবে না, আমরা তো এখানে প্রধান হতে পারছি না, অতএব আমরা কাউকে প্রধান মানবও না। তাহলে অবস্থাটা কি? তাহলে অবস্থা দাঁড়াবে এই যে অনবক্স পলিসি, আসন সমঝোতা, কেউ কারোর অধীনে নয়। তাইলে আর কোনো মানার প্রসঙ্গ আসে না। এই বিষয়গুলো আমরা আখলাক টিভি থেকে শুরু লগ্ন থেকেই অবজার্ভ করেছিলাম, কারণ যখন যা ঘটে মিডিয়ারা তো তা জানে, আমরা জানি এবং বিষয়গুলো আমাদের আলোচনায় ছিল, কিন্তু আমরা কখনো একটা শব্দ আজকের আগে মিডিয়াতে কোনো দিন আনি নাই। কেন আনি নাই? যাতে নি জোটটা টিকে থাকুক, যাতে নি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ থাকুক, যাতে নি আমাদের কোনো কথার দ্বারা তাদের কোনো ভাঙন তৈরি হওয়া বা দূরত্ব তৈরি হওয়া এটা না হোক। যেহেতু হয়ই নাই, তারা করেই নাই, করতে দেয়ই নাই, সেহেতু এই ডকুমেন্টারিগুলো বলে রাখা দরকার, যাতে জাতির কানে বিষয়গুলো থাকে, জাতির অন্তরে বিষয়গুলো থাকে। বন্ধুরা, এখানে একটা বিষয় যোগ করা দরকার, যেই জামায়াত ইসলামীর সাথে চরমোনাই এতটা হিংসা করে, এতটা বিদ্বেষ পোষণ করে, এতটা চাপায় রাখার চেষ্টা করে, এতটা ঝামেলা করে, সেই জামায়াত ইসলামী কারা? জামায়াত ইসলামী তো সেই ইসলামী বড় দল যারা পাকিস্তান পিরিয়ড থেকে রাজনীতি করতে করতে এই পর্যন্ত এসেছে। জামায়াত ইসলামীর এই রাজনীতির লং জার্নিতে তারা কিন্তু বারবার সংসদীয় নির্বাচন করেছে এবং বারবার সংসদীয় আসনও পেয়েছে। এক কথায় ইসলামী রাজনীতিতে জামায়াত ইসলামী লং টাইম ধরে অবদান রেখেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জামায়াত ইসলামীর রাজনীতির এই লং জার্নির স্বীকৃতি চরমোনাই কোনোভাবেই দিতে চাচ্ছে না। কারা? যারা একটা আসনও সংসদে তখনও পর্যন্ত পায় নাই। এই কথাগুলো কিন্তু নির্বাচনের আগের কথা, যেটা আমরা এখন সামারাইজ করে রাখছি ডকুমেন্টারি হিসেবে আপনাদের সামনে পেশ করার জন্য। তারা তো একটা আসন পেয়েছে নির্বাচনে, বাদবাকি নির্বাচনের আগ পর্যন্ত তারা একটা আসনও পায় নাই, অথচ তারা হিংসা করতেছে কার সাথে? জামায়াত ইসলামের সাথে, যারা বারবার সংসদীয় আসনে নির্বাচন করেছে এবং সংসদীয় আসনও পেয়েছে। অথচ জামায়াত ইসলামী এত বড় রাজনৈতিক দল হওয়ার পরেও, চরমোনাই তাদের সাথে লাগাতার হিংসা করার পরেও জামায়াত ইসলামী কিন্তু ওইভাবে কোনো হিংসাও করছে না, জবাবও দিচ্ছে না, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর বিশেষ বিশেষ দুই এক সময় অফিসিয়ালি দুই একটা ব্যাপারে জবাব দিচ্ছে। নর্মালি কিন্তু জামায়াত ইসলামী দলগতভাবে অফিসিয়ালি তেমন কোনো জবাব দিচ্ছেন না। জবাব দেয় যারা মাঠ পর্যায়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এরা, বা মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মীরা টুকটাক জবাব দেয়, বা জামাত সমর্থকেরা। বন্ধুরা, এতক্ষণের আলোচনা আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনার কাছে এটা ভেরি ক্লিয়ার যে কি কারণে চরমোনাই ঐক্য ভেঙে বের হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, চলেন আমরা আরও একটু ভিতরে যাবার চেষ্টা করি। তারপর তারা গো ধরে বসলো 100 আসনের ব্যাপারে। চরমোনাই আসন সংখ্যা চেয়েছিল আরও বেশি, বাদবাকি 100 আসনের কমে তারা মানতে নারাজ, বা 90 মানে 100-র আশেপাশে। কারণ শাইখে চরমোনাই পরিষ্কার করে বলেছেন যে 90 থেকে 100টা আসন হইলে আমাদের জন্য সম্মানজনকভাবে একটা সমঝোতা হয়। তাদের এই গো ধরার কারণে এবং অহংকারের কারণে এবং অতি আত্মবিশ্বাসের কারণে শেষ পর্যন্ত জোটের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েই গেল। এখানেই শেষ নয়, দেখুন তাদের রাজনৈতিক অদূরদর্শিতা, অপরিপক্কতা ও অপরাজনীতির উদাহরণ দেখুন। তাদের গুণীজন, তাদের বিশেষ পার্সন মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হজরত, তিনি বলেছেন বিএনপির কোনো এক নেতা নাকি ফোন করে তাদেরকে বলেছে আপনাদের ভোট তো জামায়াতের চাইতেও বেশি। আর এনারা ওই কথায় নাচানাচি শুরু করে দিয়েছে। এবার আপনারা একটু দেখুন যে ভোটের মার্জিনে তাদের কন্ডিশনটা কি, এবং সেটা আগাগোড়াই তো দেখা দরকার আমাদের, তাই নয় কি? তাছাড়া শাইখে চরমোনাইতে পরিষ্কার চ্যালেঞ্জ করে বলেছে, আমি বলে গেলাম আপনারা লিখে রাখেন, 50,000 ভোট বেশি পেয়ে, 50,000-এর ব্যবধানে, মানে 50,000 ভোট বেশি পেয়ে আপনারা জিতবেন। আপনারা মানে ওনার আসনকে বলছে, দর্শক শ্রোতাদেরকে বা ভক্তবৃন্দদেরকে বা ভোটারদেরকে, যে আপনারা 50,000 ভোট বেশি পেয়ে নাকি জিতবেন। মিনিমাম কমপক্ষে আপনারা 50,000 ভোট বেশি পেয়ে জিতবেন ইনশাআল্লাহ। তারপরে ফলাফল তো সবারই জানা। তাছাড়া শাইখে চরমোনাইয়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অহংকারী কথাবার্তা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা, যে আমাদেরকে কে বের করে দিবে, আমরাই বের করে দিব। এবং এটা শুরু কোন জায়গা থেকে? চরমোনাইয়ের জাতীয় অনুষ্ঠানে যখন জামায়াত নেতৃবৃন্দকে দাওয়াত দিল, সেই মজলিসে বসে শাইখে চরমোনাই ভরা মজলিসে লাখো লাখো মানুষের সামনে বললেন, এই স্টাইজে যারা আছেন তারা যদি মুনাফিকি না করেন, এটা কি কোনো শব্দ? এটা কি কোনো রাজনৈতিক ভাষা? এটা কি কোনো ভদ্রতা? আপনি একজনকে মেহমান করে আনছেন, তাকে যদি আপনি বলেন যে আপনি যদি মুনাফিকি না করেন, এটা কি হয়?
এক্ষেত্রে একটা বিষয় সবাই খেয়াল করবেন, চরমোনাই বারবার জামায়াতের উপরে জুলুম নির্যাতন করেছে, অর্থাৎ মিথ্যা অভিযোগ দিয়েছে, জামায়াত বরদাস্ত করেছে, শুধুমাত্র বিশেষ বিশেষ পয়েন্টে কথা বলেছেন। সে কথাগুলো অনেক, তার মধ্যে একটা ডকুমেন্ট এরকম যে জামায়াতের একজন দায়িত্বশীল পরিষ্কার করে বলেছেন যে ওনারা যে অনেকগুলো আসন চেয়েছে, ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে আসলে আপনারা কোন কোন আসনে কনফার্ম জিতবেন, এরকম একটা সম্ভাবনা দেন, একটা রেজাল্ট বা সামারি দেন, একটা আসনও তারা দিতে পারে নাই। কিন্তু তখন যখন প্রশ্ন করা হয়, আচ্ছা কোন কোন আসন আপনারা পাবেন বলেন, সেটা নিশ্চিত করে বলেন যে এটা আমরা পাবো, তখন সেক্ষেত্রে তারা কোনো নিশ্চয়তা দিয়ে কথা বলতে পারছেন না। এটা বাস্তবতা। জামায়াতের সেই নেতার কথা কিন্তু আমরা বাস্তবে ভোটে দেখলাম যে আসলে একটা তো কোনো কারণে, এটাও তো তারা বলে না যে বরগুনা জিতবে, বাদ বাকি পীর সাহেব চরমোনাই কোনো এক বক্তব্যে বলেছিলেন যদি একটা আসন জিতে তাহলে সেটা বরগুনা, এই একটা কনফিডেন্স ওনাদের ছিল, সেটাও হয়তো জামাতকে তখনও বলে নাই। তাহলে যদি একটা আসন থাকে আর আপনি 100 আসন চান, তাহলে আপনার আসন সম্ভাবনা জেতার একটা, অর্থাৎ এ গ্রেডের আসন একটা, আপনি বলেন 143টা, এ গ্রেডের আসন আপনার একটা, আপনি দাবি করেন আসন 100, এটাও কি হয়? বন্ধুরা, চরমোনাইয়ের এই অতি বাড়াবাড়ি এবং তাদের এই অতি আত্মবিশ্বাসের কারণে এবং তাদের এই অতি অহংকারের কারণে এবং তাদের এই অতি গো ধরার কারণে এবং তাদের এই অতি স্বেচ্ছাচারিতার কারণে শেষ পর্যন্ত তারা জোট ভেঙে বের হয়েই গেল। আবার তারা অভিযোগটা করছে জামায়াতের উপরে, অথচ এখানে জামায়াতের ন্যূনতম কোনো দোষ নাই, কারণ তারা শুধু স্বেচ্ছাচারিতা করে গেছে আর জামায়াত শুধু বরদাস্ত করে গেছে। এটা তো সবারই জানা যে শেষ সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমোনাইয়ের জন্য আসন রাখা হয়েছিল এবং নাম লিখে রাখা হয়েছে এটা পীর সাহেব চরমোনাইয়ের আসন, এবং সংসদীয় আসন তাদের জন্য খালি রাখা হয়েছে। অতএব কোনো অবস্থাতেই জামায়াত ইসলামী অথবা 11 দলীয় জোটকে দোষ দেবার কোনো সুযোগ নাই। শুধু স্বেচ্ছাচারিতা করে বা অপরের উপরে দোষ চাপাইতে চাইলে সেটা তো ভাই ভিন্ন ব্যাপার, সেটা তো আর যৌক্তিক কোনো আলোচনা না। এই যে তারা জোট থেকে শেষ পর্যন্ত বের হয়েই গেল, ফলে কি দাঁড়াইলো? যেটা আমরা আখলাক টিভি থেকে বারবার দাবি করে বলেছিলাম যে যদি চরমোনাই জোট ভেঙে চলে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চরমোনাই নিজেই, হয়েছেও তাই। ফলে কি দাঁড়ালো? চরমোনাই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলো, তাদের বিগত 1 থেকে 1.5 যুগের অর্জনটা ধুলায় মিশে গেল, তারা আবার 1 থেকে 1.5 যুগ পর্যন্ত হয়তো এই এক জায়গায় থাকবে অথবা পেছনে চলে যাবে। যেই কন্ডিশন তাদের ভালো হয়েছিল নির্বাচনের আগ পর্যন্ত, ওই জায়গায় 1 থেকে 1.5 যুগে তারা আর আসতে পারবে বলে মনে হয় না, এটা আপনি লিখে রাখতে পারেন। তো ফলে কি দাঁড়ালো? চরমোনাই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং ক্ষতিগ্রস্ত হলো পুরো জাতি এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হলো জামায়াত জোটও। এর দায়, অর্থাৎ এই ক্ষতির দায় জাতিকে যে এই আবার ফেসিবাদের দিকে ঠেলে দেওয়া, এর দায় কাদেরকে নিতে হবে সেটা জাতি খুব ভালো করে ভেবে চিন্তেই দায় দিবে ইনশাআল্লাহ। বন্ধুরা, চলুন এবার আমরা একটু গুরুত্বপূর্ণ হিসাব মিলাই। তারা অর্থাৎ চরমোনাই যদি জোটে থাকতো তাহলে ধরেন 40 থেকে 50টা আসন তারা পেত, কারণ তারা, আমি মনে করি তারা যদি বলতো যে আমাদেরকে 50টা আসন দিতে হবে, আমি মনে করি আখলাক টিভি থেকে দাবি করে বলবো যদি 60টা আসনও চাইতো, আমার বিশ্বাস জামায়াত জোট কাটসাট করে অন্যান্যদের থেকে নিয়ে 60টা হলেও তাদেরকে দিত। আমরা ধরে নিলাম তর্কের খাতিরে 60 বা 50 না, 40 থেকে 45টা আসন তো তাদের জন্য রাখা ছিল, কারণ শেষ সংবাদ সম্মেলনে 47টা আসন খালি ছিল, সেটার মধ্যে থেকে হয়তো 2-1টা বা 2-4-5টা আসন ওপেন রাখা হইতো। 40 থেকে 42টা আসন ওনাদের জন্য দেওয়া ছিল, এটা জোটের সিদ্ধান্ত মোতাবেক, যেটার ব্যাপারে চরমোনাইয়ের কথা বলা লাগতো না। আর যদি তারা কথা বলতো তাহলে তো তারা আরও বেশি নিতে পারতো দাবি করে যে আমাদেরকে 50টা দিতে হবে অথবা 55 অথবা 60টা দিতে হবে, এই 50-এর আশেপাশে এটা তারা দাবি করে নিতে পারতো। এটা আমাদের অবজারভেশন। বাদবাকি কথা হলো আমরা তর্কের খাতিরে ধরে নিলাম শুধুমাত্র 40টাই, 40-এরও বেশি, আমরা ধরে নিলাম 40টাই। এই 40টা আসন নিয়ে যদি তারা নির্বাচন করতেন, আমার বিশ্বাস তারা 30± আসন তারা জিততেন। তারা যদি 25টা আসনও জিততেন, এটা কি তাদের জন্য গোল্ডেন চান্স ছিল না? একটা দল প্রাথমিক পর্যায়ে প্রথমবার 25 থেকে 30 জন সংসদ সদস্য একসাথে অ্যাট দ্য সেম টাইম সংসদে যাবে, এর চাইতে বড় সুখবর, এর চাইতে বড় গোল্ডেন চান্স, এর চাইতে বড় এই ভঙ্গুর ইসলামী রাজনীতির, ভঙ্গুর বলতে দুর্দশার কথা বলছি, এই জেনারেল রাজনীতির মোকাবেলায় ইসলামী রাজনীতির যে বেহাল অবস্থা, সেই জায়গা থেকে একটা দলের 25 থেকে 30 জন সংসদ সদস্য অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট টাইম সংসদে যাওয়া, এটা কি চারটিখানি ব্যাপার? এটা বোঝার জন্য তো রাজনৈতিক কিছুটা হলেও জ্ঞান থাকতে হবে। তা যদি না বুঝে, সেটার দায় তো আর আমার বা আমাদের না, এটার দায় দর্শক শ্রোতাদের, তারা ইনশাল্লাহ বুঝে নেবেন, আর যারা বুঝবেন না তাদের দায় তাদের। এবার কি আমরা বলতে পারি না চরমোনাই ইচ্ছা করে হাতে ধরে সম্ভাবনাময় এই রাজনীতিটাকে, তাদের রাজনীতিটাকে বা তাদের রাজনৈতিক কলাকৌশলী বা তাদের রাজনৈতিক যে অর্জনটা, সেটাকে তারা হাতে ধরে গলা টিপে শেষ করে দিয়েছে, যেটা টের পাচ্ছে তাদের মাঠের কর্মীরা, হারে হারে টের পাচ্ছে, যে কারণে মাঠ পর্যায়ের অনেকে তো দল থেকে বের হয়েই গেছে, হয়ে যাচ্ছে।
এবং অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, অনেকে হয়তো বইতেও পারছে না, সইতেও পারছে না, এজন্য চুপ আছে। আপনি মনে করতে পারেন ঢাকা 5 আসনের এমপি পদপ্রার্থী জনাব ইব্রাহিম খলিল সাহেব ঘোষণা দিয়ে ফেসবুকে পদত্যাগ করেছে। ইব্রাহিম খলিল সাহেব পদত্যাগের যে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে দলটির রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত তিনি এই দল থেকে পদত্যাগ করেছেন ঘোষণা দিয়ে। তিনি যেটা বলেছেন আমি পুরোটা পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন, স্ক্রিনেও দেওয়া থাকবে। তিনি বলেছেন যে আপাতত দলটির রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম। কে বলেছেন? ঢাকা 5 আসনের এমপি পদপ্রার্থী যিনি নির্বাচন করেছেন অলরেডি। যেটা বলছিলাম যে এই দুঃখটা, এই কষ্টটা, চরমোনাইয়ের এই যে একঘেয়ামি, এই যে অতি আত্মবিশ্বাস, এই যে অতি বাড়াবাড়ি, এটার ভুক্তভোগী তো মাঠ পর্যায়ের কর্মীরা। কারণ মাঠ পর্যায়ের কর্মীরা বহু কষ্ট করে রাজনৈতিক মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে, দোকান বন্ধ রাখা লাগে, কাজকর্মের ক্ষতি হয়, পকেটের পয়সা খরচ করে যাওয়া লাগে। এখানে তো আরও যে অন্যান্য জেনারেল দলদের মতো টাকা পয়সা দিয়ে নেওয়া হয় না। অতএব ইসলামী রাজনীতির কর্মীরা পকেট থেকে পয়সা খরচ করে, সময় নষ্ট করে, অনেক কষ্ট করে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। অতএব এই জোট ভাঙার কুফলটাকে চরমোনাই ঘরানার মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা কেমন যেন চোখে দেখতে পাইতেছে, যেটা আমাদের সাথে অনেকের কথাবার্তা হয়েছে অলরেডি, আপনারাও আলাপ আলোচনা করলে জানতে পারবেন। তবে এটাও ঠিক যে তারা জোটে থাকলে তাদের থাকার দ্বারা যে জামায়াত জোট আরও কিছু আসন বেশি পাইতো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। মানে আরেকজনের যাত্রা ভঙ্গ হইলে সমস্যা হোক, তাতে কিছু আসে যায় না, আমার নাকটা গেলেও যাক, তারপর তার ক্ষতি করতে চাই, এই হলো অবস্থা, যা কঠিন হিংসুক ও কঠিন অহংকারী ছাড়া সাধারণত কেউ করে না, যেটা এনারা করে দেখালেন। ফলে কি দাঁড়ালো? চরমোনাই নিজেরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলো, জাতির ইসলামী রাজনীতির মাজা ভেঙে দিল এবং জামায়াত জোটকেও ক্ষতিগ্রস্ত করলো, শুধু চরমোনাইয়ের অতি লোভের কারণে, অতি বাড়াবাড়ির কারণে ও অতি একরোখা নীতির কারণেই। বন্ধুরা, এখানে এসেই এই প্রশ্ন তুলতে হয় যে বিগত 54 বছর পরে ইসলামপন্থীদের হাতে রাজনৈতিক যে সুযোগ এসেছিল, এই খালি মাঠ বা এই সুযোগ নষ্ট হলো কার বা কাদের কারণে, হিসাব মিলাবেন আপনারা। এজন্য কেউ কেউ মনে করেন যে চরমোনাই মাসলাক থেকে যদি বাংলাদেশের সকলের পায়ে হাত দিয়েও মাফ চাওয়া হয় এই ভুলের জন্য, তাও এই ভুলের খেসারত দেওয়া বা ক্ষতিপূরণ করা সম্ভব নয়। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর হচ্ছে না। অতএব এই ক্ষতি পোষানো বা ক্ষতিপূরণ করা বা এটাকে রিকভার করা কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।